1979 সাল। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আগুনের লেলিহান শিখা। একদিকে সশস্ত্র সেনাবাহিনী, অন্যদিকে খালি হাতে সাধারণ মানুষ। এক সম্রাটের পতন আর ইতিহাসে জন্ম নিল নতুন এক রাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটেছিল এই বিপ্লব? শুধুই কি ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র? 1909 সাল। উত্তাল ইরান। বিপ্লব, বিদ্রোহ আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিংহাসনে বসানো হলো এক কিশোরকে। তার নাম আহমদ শাহ কাজার। বয়স মাত্র 12। সামনে বিশাল সাম্রাজ্য, কিন্তু হাতে নেই বাস্তব ক্ষমতা। তার আগে ইরানে ঘটেছিল 1906 সালের সাংবিধানিক বিপ্লব। জনগণ চেয়েছিল রাজতন্ত্রের সীমাবদ্ধতা এবং শক্তিশালী সংসদ। কাজার রাজবংশ তখন থেকেই দুর্বল হয়ে পড়ছিল। আহমেদ শাহের বাবা মোহাম্মদ আলী শাহ সংবিধান ভেঙে স্বৈরশাসন কায়েমের চেষ্টা করেন। ফলাফল বিদ্রোহ। অবশেষে তাকে ক্ষমতাচ্যুত করা হয় আর সিংহাসনে বসানো হয় তার কিশোর পুত্র আহমেদ শাহকে। কিন্তু প্রকৃত ক্ষমতা চলে যায় রাজনীতিবিদ ও বিদেশি শক্তির হাতে। সে সময় ইরান কার্যত দুই ভাগে বিভক্ত। উত্তরে রাশিয়ার প্রভাব, দক্ষিণে ব্রিটেনের নিয়ন্ত্রণ। দেশের অর্থনীতি দুর্বল, সেনাবাহিনী অকার্যকর, প্রশাসন দুর্নীতিগ্রস্ত। আহমেদ শাহ ছিলেন কোমল স্বভাব এবং ইউরোপমুখী। তিনি রাজনীতি ও সংস্কারে তেমন সক্রিয় ছিলেন না। এ সুযোগে বিদেশি শক্তিগুলো আরও প্রভাব বিস্তার করতে থাকে। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ইরান নিজেকে নিরপেক্ষ ঘোষণা করলেও বাস্তবে তা রক্ষা করতে পারেনি। রাশিয়া, ব্রিটেন এবং ওসমানী সাম্রাজ্যের সৈন্যরা ইরানের ভূখণ্ডে প্রবেশ করে। দেশে শুরু হয় দুর্ভিক্ষ। লাখো মানুষ মারা যায়। সরকার হয়ে পড়ে সম্পূর্ণ অকার্যকর। আহমেদ শাহ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। তার প্রতি জনগণের আস্থা দ্রুত কমতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে উঠে আসে এক কঠোর, দৃঢ়চেতা সামরিক কর্মকর্তা। তার নাম রেজা শাহ পাহলভী। তখন তিনি পরিচিত ছিলেন রেজা খান নামে। 1921 সালে তিনি একটি সামরিক অভ্যুত্থান ঘটান। রাজধানী তেহরান দখল করেন প্রায় রক্তপাতহীনভাবে। আহমেদ শাহ তখনও নামমাত্র শাসক, কিন্তু প্রকৃত ক্ষমতা ধীরে ধীরে চলে যায় রেজা খানের হাতে। রেজা খান প্রথমে যুদ্ধমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী হন। তিনি সেনাবাহিনী শক্তিশালী করেন, প্রশাসনে শৃঙ্খলা আনেন এবং নিজেকে জাতীয় রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করেন। অন্যদিকে আহমেদ শাহ ইউরোপে দীর্ঘ সফরে চলে যান। দেশের সংকটময় মুহূর্তে তার অনুপস্থিতি জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। 1925 সাল। ইরানের সংসদ আনুষ্ঠানিকভাবে আহমদ শাহকে ক্ষমতাচ্যুত করে। কাজার রাজবংশের প্রায় 130 বছরের শাসনের অবসান ঘটে। রেজা খান নিজেকে শাহ ঘোষণা করেন। শুরু হয় পাহলভী যুগ। আহমেদ শাহ আর কখনোই ইরানে ফিরে আসেননি। তিনি ইউরোপে নির্বাসিত জীবন কাটান। 1930 সালে প্যারিসে তার মৃত্যু হয়। নিঃশব্দে শেষ হয় এক রাজবংশের ইতিহাস। You have just been living in an unjust world for so long. 1953 সালে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করেন। এর ফলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়। সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে এক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে। শাহের ক্ষমতা তখন আরও শক্তিশালী হয়। এখান থেকে অনেক ইরানির মনে জন্ম নেয় ক্ষোভ। তারা মনে করে, আমাদের দেশের রাজনীতিকে তবে বিদেশিরা নিয়ন্ত্রণ করবে। 1963 সালে শাহ শুরু করেন হোয়াইট রেভলিউশন। ভূমি সংস্কার, নারী ভোটাধিকার, শিক্ষা সংস্কার সহ বিভিন্ন আধুনিকায়ন কর্মসূচি। শুনতে ভালো লাগলেও গ্রামীণ কৃষকেরা এতে ক্ষতিগ্রস্ত হয়। ধর্মীয় আলেমরা মনে করেন ইসলামী মূল্যবোধ হুমকির মুখে। পশ্চিমা সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এ সময় এক আলেম দৃঢ় কণ্ঠে শাহের বিরোধিতা করেন। তিনি হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি বলেন, শাহ আমেরিকার দালাল। তিনি ইসলাম ও ইরানের পরিচয় ধ্বংস করেছেন। এই বক্তব্যের জন্য 1964 সালে তাকে নির্বাসিত হতে হয়। 1970-এর দশকে তেলের দাম বাড়ায় ইরান প্রচুর অর্থ পায়। শাহ বিলাসবহুল জীবনযাপন শুরু করে। 1971 সালে পারস্য সাম্রাজ্যের 2500 বছর পূর্তি উপলক্ষে কোটি কোটি ডলার খরচ হয়। কিন্তু সাধারণ মানুষের তখন বেকারত্ব বেড়ে চলছিল। দ্রব্যমূল্যের দাম বাড়ছিল। শহর গ্রামের বৈষম্য চরমে পৌঁছে যায়। মানুষ তখন প্রশ্ন করতে শুরু করে, এই উন্নয়ন তাহলে কার জন্য? 1978 সালে এক পত্রিকায় খোমেনিকে অপমান করে বিভিন্ন কথা প্রকাশিত হয়। ধর্মীয় ছাত্ররা বিক্ষোভ শুরু করে। পুলিশ গুলি চালায়, কয়েকজন নিহত হয়। শাহ ক্ষমতা টিকিয়ে রাখতে অন্যতম ছিল পুলিশের একটি সংস্থা সাফাকি, যারা বিভিন্ন দমন-পীড়ন দ্বারা দমিয়ে রাখত সাধারণ মানুষকে। ইরানে প্রচলিত ছিল 40 দিনের শোক পালন প্রথা। প্রতি 40 দিনে নতুন করে বিক্ষোভ শুরু হয়। একটা মৃত্যুই হয়ে ওঠে হাজার মানুষের জাগরণ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসে। ইরানের ইসলামী বিপ্লব ঘটে এক দীর্ঘ সময়ের রাজনৈতিক চাপ, সামাজিক ক্ষোভ এবং ধর্মীয় পুনর্জাগরণের প্রেক্ষাপটে। 1941 সালে ইরানের সিংহাসনে বসেন মোহাম্মদ রেজা শাহ পাহলভী। তিনি নিজেকে শাহেনশাহ অর্থাৎ রাজাদের রাজা হিসেবে অভিহিত করতেন। তার শাসনকাল ছিল আধুনিকায়নের নামে কঠোর, পশ্চিমাপন্থী, অথচ ভেতরে ছিল দুর্নীতি, দমনপীড়ন আর
মত প্রকাশের স্বাধীনতা হরণ। এই সময়ে ইরানের সমাজে এক গভীর বিভাজন তৈরি হয়। একদিকে ছিল একদল উচ্চবিত্ত পশ্চিমাকাশা এলিট, অন্যদিকে ধর্মীয় বিশ্বাসে মূল্যবোধে জাগ্রত সাধারণ মানুষ। 1953 সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহায়তায় ইরানে একটি অভ্যুত্থান ঘটে যায়, যার মাধ্যমে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় শক্তিশালী হন শাহ। এই অভ্যুত্থান সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করে। যারা বিশ্বাস করতেন ইরান তার সম্পদ, বিশেষ করে তেল নিয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, তারা হঠাৎ বুঝতে পারেন তাদের দেশের উপর আবারও বিদেশি প্রভাব কায়েম হয়েছে। 1978 সাল থেকে ইরানে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এটি ছোট আন্দোলন হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ছিলেন একজন শিয়া ধর্মীয় নেতা, যিনি সাহসিকতার সঙ্গে শাহের নীতির বিরোধিতা করেন। 1963 সালে হোয়াইট রেভলিউশন নামে শাহ যে আধুনিকায়নের কর্মসূচি নেন, তা নিয়ে খোমেনি প্রকাশ্যে সমালোচনা করেন। এর জেরে তাকে গ্রেপ্তার করে ও পরে নির্বাসনে পাঠানো হয়। কিন্তু নির্বাসনে থেকেও তিনি তার অনুসারীদের চিঠি ও রেকর্ডকৃত বার্তার মাধ্যমে আন্দোলনের জন্য প্রস্তুত করতেন। যিনি মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মার্ক গ্যাসিওরস্কি বলেন, খোমেনির নেতৃত্বে একটি ধর্মীয় চেতনার উপর ভিত্তি করে যে আন্দোলন সংঘটিত হয়েছে তা ছিল ইরানের ইতিহাসে নজিরবিহীন। তার বার্তাগুলো শুধু ধর্ম নয়, রাজনৈতিক স্বাধীনতারও দাবি করত। 1978 সাল থেকে ইরানে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে তা ছিল ছোট আকারের প্রতিবাদ, তবে সময়ের সঙ্গে তা রূপ নেয় গণ আন্দোলনে। মানুষ রাস্তায় নামে, ধর্মীয় স্লোগানে মুখরিত হয় শহর। তেহরান, কোম, ইস্পাহান, তাবরিজ, সর্বত্র মানুষ শাহের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলে। শাহের পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভ দমন করতে কঠোর হাতে নামলে সংঘর্ষ, হতাহতের সংখ্যা ও জনরোষ আবারও বেড়ে যায়। এই সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। শাহ তাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল। 1979 সালের জানুয়ারিতে শাহ চিরতরে ইরান ছাড়েন এবং ফেব্রুয়ারিতে নির্বাসিত আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরে আসেন। সেই দিনটি ছিল ইরানিদের জীবনের নতুন এক অধ্যায়। খোমেনির ইরানের প্রবেশ ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার মানুষ বিমানবন্দরে তাকে তখন স্বাগত জানায়। এর কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করে এবং ইরানে এক নতুন শাসন ব্যবস্থার সূচনা হয়, যার নাম ইসলামী প্রজাতন্ত্র। এই নতুন শাসন ব্যবস্থায় ধর্মীয় নেতারা রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় ভূমিকা নিতে শুরু করেন। আয়াতুল্লাহ খোমেনি হন সর্বোচ্চ নেতা। 1979 সালের এপ্রিল মাসে গণভোট হয়। সেখানে প্রায় 98% ভোটার ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেন এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যেখানে ধর্মীয় আইনের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি গ্রহণ করা হয়। ইতিহাসবিদ এরিক হোগল্যান্ড এই বিপ্লবকে ব্যাখ্যা করেন এভাবে: এটি ছিল এমন এক বিপ্লব যা একদিকে মার্ক্সবাদীদের, অন্যদিকে ইসলামপন্থীদের আকাঙ্ক্ষাকে একত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছিল ধর্মীয় মতবাদের। একটি জাতি যখন মনে করে তাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, তখন নতুন একটি ইতিহাস মোড় নেয়। তবে বিপ্লবের পরপরই নানা বিতর্ক এবং সমস্যাও সামনে আসে। বিপ্লবের প্রথম দিকে যারা শাহ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, কমিউনিস্ট, বামপন্থী, উদারপন্থী, বুদ্ধিজীবী, তাদের অনেকেই বিপ্লবের পর কোণঠাসা হন। অনেককে কারাবন্দী করা হয়, অনেকের প্রাণও হারান। একদল গণতান্ত্রিক ইরান আশা করলেও ইসলামী বিপ্লব একটি কঠোর ধর্মীয় শাসনের জন্ম দেয়। 1979 সালের নভেম্বরে এক বড় ঘটনা ঘটে যায়। তেহরানে মার্কিন দূতাবাস দখল ও 52 জন কূটনীতিককে জিম্মি করে রাখা 444 দিন ধরে। এই ঘটনাকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ব্রেকিং পয়েন্ট হিসেবে দেখা হয়। পশ্চিমা বিশ্ব ইরানকে এক অস্থির রাষ্ট্র হিসেবে দেখা শুরু করে। এর ফল হিসাবে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হয়, কূটনৈতিক সম্পর্ক হয় ছিন্ন। বিশ্লেষক রবিন রাইট, যিনি ইরান নিয়ে বহু বছর গবেষণা করেছেন, তিনি বললেন, ইরানের বিপ্লব ছিল অতীতের রাজতন্ত্রকে উল্টে দেওয়া এক সাহসী পদক্ষেপ, কিন্তু বিপ্লব পরবর্তী কাঠামো ছিল এক ধরনের ধর্মীয় কর্তৃত্ববাদ। ইরান বিপ্লব শুধু দেশের ভেতর নয়, মুসলিম বিশ্বের ভেতরও বড় প্রভাব ফেলে। এটি দেখায় ধর্মীয় ভাবধারার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র কেমন হতে পারে। একই সঙ্গে এটি সৌদি আরবের মতো রাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে এক ধরনের হুমকির উদাহরণ হয়ে ওঠে। ফলে ইরান সৌদি আরব সম্পর্কে উত্তেজনা বাড়তেই থাকে। ইরানের ইসলামী বিপ্লব এখন 4 দশক পার করেছে। এই সময় বহু চড়াই উতরাই পার করেছে দেশটি। ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, পরমাণু কর্মসূচি ঘিরে বিরোধ এবং সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধ। তবে এই বিপ্লব এখনও ইরানি সমাজ ও রাজনীতির মূল ভিত্তি হয়ে আছে। ইরানের জনগণের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদের সংমিশ্রণ এই বিপ্লবকে টিকিয়ে রেখেছে। যদিও সমসাময়িক সময়ে ইরানের তরুণ সমাজের একটি অংশ আরও বেশি স্বাধীনতা ও সংস্কার চায়, তবুও ইসলামী প্রজাতন্ত্রের গড়ন এখনও ভাঙেনি। ইরানের বিপ্লবের পরে শেষ সময় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভেঙে পড়ে। 1979 থেকে 81 সাল পর্যন্ত আমেরিকার দূতাবাস জিম্মি সংকট তৈরি হয়। ইরান ইরাক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। ইসলামী বিপ্লব শুধু ইরানের ভেতরেই তখন সীমাবদ্ধ থাকেনি, এটি বিশ্ব রাজনীতির ভারসাম্যই বদলে দেয়।
ইরানের ইসলামী বিপ্লব শুধুমাত্র ধর্মীয় আন্দোলনই ছিল না, এটি ছিল বিদেশি প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ, স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ এবং ইসলামী পরিচয় রক্ষার দাবি। তবে ধীরে ধীরে বর্তমান সময়ে ইসলামী শাসনের প্রতি ইরানের জনগণের অসন্তোষ শুরু হয়েছে বলে জানা যায় এবং বিভিন্ন সময় নানান রকম আন্দোলনও হয়। সামনে ইরান আসলে কোন দিকে যেতে পারে সেটিকে আপনি অনুমান করতে পারেন। আসলে ইরান কি ইসলামী বিপ্লবেই টিকে থাকবে, নাকি ইরান আবারও ভিন্ন কোনো দিকে চলে যেতে পারে বলে আপনি মনে করেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই গবেষণামূলক প্রতিবেদনগুলো প্রতিনিয়ত পেতে আমাদের দাস্তানের আওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনার ওপিনিয়ন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, পরিবারের সাথে। টেক কেয়ার, স্টে ওয়েল।